নিজের পেটে ইঞ্জেকশন দিয়ে অর্ধেক শরীর অবশ করে নিল অহনা। হাতে কাঁচি, নিজ শরীর ধীরে ধীরে কাটছে। চোখে নেই কোনো ভয়, আছে শুধু জয়লাভের আকাঙ্ক্ষা। নিখুঁতভাবে চামড়া কেটে মাংসের দিকে এগিয়ে গেল অহনা। পেশায় কিন্তু সে ডক্টর নয়, ডক্টরের কোনো বিষয়ের সাথে নেই কোনো সম্পর্ক তার। আবার পাগলও বলা যায় না। কি সুন্দর দেখতে চেহারা তার, চোখগুলো মায়ায় ভরপুর, চুলে লম্বা বিনুনি, মাংস ছেদ করে শক্ত সাদা রঙের পদার্থ বের হয়ে আসলো, ঠিক যেন পশুর থেকে চর্বি আলাদা করার মতন। ধীরে ধীরে আলাদা হয়ে যাচ্ছে একের পর এক জমাট বাঁধা ফ্যাটগুলো। পুরো পেট তখন তার সামনে উন্মুক্ত। যে কেউ এই অবস্থায় দেখলে বমি করে দেওয়ার কথা। একজন ডক্টরও শুরুতে এতটা স্ট্রং হয় না। সেখানে অহনা সাধারণত একজন গৃহিণী। কয়েক ঘন্টার অপারেশনে তার কাজ শেষ করে আবারও সেলাই করতে বসলো। একের পর এক সুই দিয়ে সেলাই করছে নিজের চামড়া। পরিষ্কার করলো পুরো রুম। ঘরের বাইরে শব্দ পাওয়া গেলেও রুমের দরজা ভেতর থেকে বন্ধ। কেউ জানে না কি করছে অহনা। শরীরের অ্যানেস্থেসিয়ার প্রভাব কমতে শুরু করলো যেন। শরীর দুর্বল লাগছে। দরজা খুলে দিয়ে শুয়ে পড়ল। আসর পেরিয়ে মাগরিব পার হলো, এখনো অহনা রুমের বাইরে যায়নি। ওদিকে সবাই ফুচকার আসর খুলে ডেকে যাচ্ছে একের পর এক। রুমে এলো অহনার ননদ সুমা। প্রথমে ভাবিকে স্বাভাবিকভাবে ডাকলেও টেবিলে রাখা বাক্স দেখে কিছুটা অবাক হলো। বাক্সে রক্তের ছোপ লেগে আছে। সাবধানে খুলে চর্বি দেখে মেয়েটার প্রাণ যায় যায় অবস্থা। দৌড়ে গিয়ে বেসিনে বমি করে দিল। গড়গড় করে সারাদিনের সব খাবার মোচড় দিয়ে দিয়ে বেরিয়ে আসলো। এত কিছু হয়ে যাচ্ছে, অহনা তখন ঘুমে বিভোর। শরীরের ক্লান্তিতে সে আর ফ্যাটগুলো ফেলার সময় পায়নি। দৌড়ে এলো সবাই, কারণ জানতে তখনও কেউ যায়নি। মুখে পানি দিয়ে বসাতে মেয়েটা চিৎকার করে বলল, ভাবির রুমে চর্বি। আবারও বমি। পুরো গায়ে তখন বমি পড়ে গেছে। অহনার জামাই উঠে গেল বিছানার দিকে, বোনের ওপর ঝাঁটি মারল কয়েকবার। চর্বি দেখে কেউ বমি করে? এসব বললে কিছু সময় রাগ দেখালো। রুমে গিয়ে অহনাকে মরার মতো ঘুমাতে দেখে রাগ যেন আরো বেড়ে গেল। কয়েকবার ডেকেও যখন সাড়া নেই, ভয়ে হাত পা শীতল হয়ে আসছে মাহবুদের। তার ডাকাডাকির শব্দে ততক্ষণে বাড়ির সবাই দরজার সামনে দাঁড়িয়ে। শাশুড়ি আসমার রুমে গিয়ে বউয়ের গায়ে হাত দিল। শরীর গরম। তাহলে এভাবে পড়ে আছে কেন? তার চোখ গেল টেবিলের দিকে। বক্স খুলতে সবাই অবাক। বাসায় তখন অহনার স্বামী মাহবুব, শাশুড়ি আসমা, দুই ননদ সুমা আর রুমা ছিল। শ্বশুর বাহিরে। 4-5 না ভেবে রুমার স্বামী নিশাদকে কল দিল মাহবুব। নিশাদ পেশায় একজন ডক্টর। নিশাদ কল রিসিভ করতে যা যা দেখলো সব বলল মেহবুব। নিশাদ কল কেটে তড়িঘড়ি করে বের হলো হসপিটাল থেকে। 40 মিনিট পর নিশাদ আসলো বাসায়। এর মাঝে সুমা রুমা বমি করে পুরোপুরি ক্লান্ত হয়ে পড়েছে। নিশাদ অহনাকে চেক করলো, সবকিছু নর্মাল। তখন চোখ গেল অহনার পেট আগের চেয়ে হালকা দেখাচ্ছে। মেহবুবের দিকে তাকিয়ে বলল, আপনি ভাবির পেট চেক করেন ভাইয়া, দেখেন তো কোনো সমস্যা আছে কিনা। মেহবুব চিন্তায় পড়ে কাপা হাতে কাপড় সরিয়ে দেখল। যা দেখলো তাতে চোখ কপালে প্রায় তার। অহনার পেটে সদ্য সেলাই করা দাগ। কে করলো এমন? কোথায়? তারা তো কোনো খবর পায়নি। নিশাদ একটা ইঞ্জেকশন দিল। কিছু সময় যেতে অহনার ঘুম ভাঙলেও শরীর বেশ খারাপ। এত বড় অপারেশন হলো, মুখে চারটিখানি কথা নাকি? ভাবি, কি হয়েছে আপনার সাথে? আর এগুলো কি? অহনার চোখ মুখে তখনও ব্যথার ছাপ ছাড়া অন্য কোনো লক্ষণ দেখা গেল না। নির্দ্বিধায় বলে উঠল, আমার পেটের জমিয়ে থাকা ফ্যাট। অবাক হলো সবাই অহনার জবাবে। পিলে চমকে উঠল সবার। নিশাদ অবাক চোখে তাকিয়ে আছে। ডক্টর হওয়ার কারণে এটুকু তার জানা, যার তার কাছে কোনো ডক্টর নিজের চিকিৎসাও করে না, যতটা সম্ভব নিজের শরীরের ইঞ্জেকশনটা অন্যকে দিয়ে করিয়ে নেয়। সেখানে অহনা একজন সাধারণ গৃহিণী। ভয় পাননি আপনি? পাগলেরা কি ভয় পায়? উল্টো প্রশ্নে থতমত খেয়ে গেল সবাই। অহনা কি নিজেকে পাগল দাবি করছে তবে? সত্যি তো, সে পাগল না হলে নিজেকে এভাবে কাটতে পারে? অবাক হলেন কেন আম্মা? শাশুড়ির দিকে তাকিয়ে তাচ্ছিল্য সুরে বলল অহনা, তুমি এসব কি করেছো বৌমা? আমি তো মানসিক রোগী। আপনার ছেলের আবার বিয়ে দেন। মোটা বলে সন্তান নিতে আমি ব্যর্থ। স্বাস্থ্য কি আর আমি নিজে করেছি? না, আমি করিনি। আমি খাই না ভাত গত 1 বছর, তবুও 1 গ্রামও ওজন কমেনি আমার। আমিও তো মা হতে চাই। আল্লাহ আমাকে সে ক্ষমতা না দিলে আমি কার সাথে যুদ্ধ করে আনবো বলুন তো আপনারা সবাই? সবাই চুপ করে তাকিয়ে আছে অহনার দিকে। বিয়ে হয়েছে আজ 3 বছর। দেখতে শুনতে মাশাআল্লাহ।
বিয়ের পর দিনের পর দিন শরীর যেন ভারী হচ্ছে। কনসিভ না করতে পারায় ১ বছরের মাথায় শুরু হলো অশান্তি। শাশুড়ির খোঁটা, স্বামীর অবহেলা, ননদদের খোঁচা মেরে কথা শুনতে শুনতে আজ সে বদ্ধ পাগল। প্রতিদিনে একের পর এক মানসিক টর্চার চলে এসেছে অহনার ওপর। শাশুড়ি সেদিনও বলেছে, বাচ্চা দাও, নয়তো আমার ছেলে আবার বিয়ে করবে। কিন্তু একবারও কেউ ছেলে বা ছেলের বউকে ডাক্তারের কাছে যেতে বলেনি। একবারও বলেনি সমস্যা কার আছে দেখার জন্য। তাদের এক কথা, মোটা মেয়ে মানুষ কনসিভ করতে পারে না, তারা ব্যর্থ, তাদের জীবনে কিছু হয় না, যাকে বলে গুড ফর নাথিং। অহনার এখন স্থায়ী ঠিকানা পাগলাগারদের ৩২ নম্বর রুমটা। জানালার ধারে বসে সে ভাবছিল সেসব অতীত। কতটাই না রঙিন ছিল সব। অ্যারেঞ্জ ম্যারেজ তাদের। এক দেখায় মেহবুব পছন্দ করে অহনাকে। ৭ দিনের মাথায় বিয়ে হয়ে অহনা আসে মেহবুবের বাসায়। ভালোবাসার কমতি ছিল না। একমাত্র ছেলের বউ বলে শাশুড়ির চোখে হারাতো। শ্বশুরও কম আদর করেনি। বৌমাকে ছাড়া খেত না। বৌমার পছন্দের বাজার হতো। স্বামীর হাত থাকতো ভরা। কখনো ফুল দিয়ে, কখনো আবার আইসক্রিম, চকলেট, ফুচকা দিয়ে। অহনার চকোবার আইসক্রিম এত প্রিয় যে মাঝের মধ্যে ননদেরাও তাদেরগুলো অহনাকে দিয়ে দিত। ভাবির জন্য কিছু না কিছু আনতে ভুলতো না তারা। একবার অহনার জ্বর হয়েছিল বিয়ের ঠিক ১ মাস পর। সারা রাত জেগে স্বামী জলপট্টি দিল, বুকের মাঝে আগলিয়ে রাখলো। রুমার হাজবেন্ড সকালে এসে চেক আপও করে গেল। ঈদে অহনার ১০টা 3 পিস হলেও একটা শাড়িও হয়নি। শ্বশুর যখন শুনলো বৌমা রাগ করে বলেছে শাড়ি কেউ দিল না, তিনি আর দেরি করল না। ইফতারের আগে শাড়ি বউয়ের বিছানায়। এত সুখের মাঝেও অহনার জীবনে দুঃখ কম ছিল না। মাঝের মধ্যে অসুস্থ হয়ে পড়া, শরীরের ওজন বাড়তে থাকা ইত্যাদি। পরের দিন অহনার বাবা মাকে এনে অপমান করলো সবাই। তারা নাকি পাগল মেয়ে জুটিয়ে দিল ছেলের গলায়, অথচ ছেলে নিজেই পছন্দ করে এনেছে। অহনার মা মেয়ের দিকে তাকিয়ে বলল, কেমনে করলি এসব? অহনা হেসে উত্তর দিল, আমিও মা হব মা, তোমার মতন। দেখো আর একটু চর্বি নেই, আমাকে কি মোটা লাগছে? আজ শাড়ি পরেছি, আমাকে মানায় নাই। মেয়ের কথা শুনে বাবা মা চোখ পানিতে ভরে গেল। কতটা মানসিক টর্চার সহ্য করেছে জানে না তারা। তাদের মেয়ের এক বুলি, সে মা হবে। কয়েকদিন পর অহনাকে জোর করে পাগলাগারদে রেখে যায় সবাই। অহনার বাবা মা নিতে চাইলেও মেহবুব দেয়নি। এটা নাকি তার সাথে হওয়া অন্যায়ের শাস্তি। জানলা দিয়ে বাইরে তাকিয়ে একটা কথা আউড়ে যাচ্ছে, মা হব আমি। আমি শুকিয়েছি। এই চর্বি আমার মাতৃত্ব নষ্ট করতে পারেনি। সব ফেলে দিয়েছি। এবার আমি মা হব, মা হব। তোমাদের কোন ধরনের গল্প বেশি ভালো লাগে, এরকম সাংসারিক গল্প নাকি ভূতের গল্প? কমেন্ট করে অবশ্যই জানাও, তাহলে আমি নেক্সট ভিডিও সেটার উপরে তৈরি করার চেষ্টা করব। আর আমার ভিডিও যদি ভালো লেগে থাকে, গল্প যদি ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অবশ্যই একটা লাইক করে দাও যাতে আমি আরও উৎসাহ পাই এরকম ধরনের ভিডিও বানানোর। আর হ্যাঁ, অবশ্যই বেল আইকনটাকে প্রেস করে রাখো যাতে আমি নতুন কোনো ভিডিও ছাড়লে সেটা সবার আগে তোমার কাছে গিয়ে পৌঁছায়। তো চলো, আজকের জন্য সবাইকে বাই বাই। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সবাইকে ভালো রেখো।